আজকের প্রথম প্রশ্ন বলছে একটা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। বলছে যদি ছাত্র ছাত্রীর সংখ্যা 20% ও 10% বৃদ্ধি পায় নতুন অনুপাত কি হবে? আচ্ছা, ছাত্র সংখ্যা 2, 20% বাড়লো মানে 120% হয়ে গেল, ঠিক আছে। আর ছাত্রী সংখ্যা 3, 10% বাড়লো মানে 110% হয়ে গেল। এটাই নতুন অনুপাত হয়ে যাবে, বা এটাই হয়ে যাবে আমাদের আনসার। দেখি কত হয়, 3 দিয়ে 12 কাটলে 4, তার মানে 8:11। এটা আমাদের আনসার, অপশন ডি। এটাকে আমি অন্যভাবে করতে পারি। আমি ধরলাম ছাত্র 200, ছাত্রী 300, ঠিক আছে। ছাত্র সংখ্যা 20% বাড়ে, 200-র 20% মানে 60 হয়, সরি 40 হয়। তাহলে 200 ছিল, 40 বাড়লো, 240 হয়ে গেল। আর ছাত্রী 10% বাড়ে, 300-র 10% মানে 30 হয়, 30 বাড়লো মানে 330 হয়ে গেল। এভাবে করলেও আনসারটা চলে আসবে। 3 8 24, 3 11 33, 8:11, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন বলছে এ বি যথাক্রমে 5,000 টাকা এবং 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 4 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। আচ্ছা, ঠিক আছে, দেখি। এ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে 5,000 টাকা দিয়ে শুরু করলো। কয় মাসেও ব্যবসায় ছিল? 4 মাস। এই 5,000 টাকাটা 4 মাস ব্যবসায় খাটলো। তারপর কি হলো? অর্ধেক টাকা কিন্তু তুলে নিল। তাহলে 5,000-এর থেকে অর্ধেক মানে 2,500 তুলে নিল, থাকলো কত? 2,500। এই 2,500 টাকাটা কয় মাস ব্যবসায় থাকবে? প্রথম 4 মাস তো গেল, বাকি থাকলো 8 মাস। আচ্ছা, এখানে 1 বছরের হিসাব হবে কিন্তু, হ্যাঁ, যেহেতু বলছে বছরের শেষে মানে 1 বছরের হিসাব, তার মানে 12 মাস। 12 মাসের মধ্যে 4 মাস ছিল প্রথম 5,000, আর বাকি 8 মাস অর্ধেক টাকা তুলে নিলে অর্ধেক 2500। এই দুটাকে যোগ করে দিব। বিয়ের ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু লাভের অনুপাত বের হচ্ছে, ঠিক আছে। বলছে আরো 2 মাস পরে, আরো 2 মাস মানে প্রথমে 4 মাস, তারপরে 2 মাস, মানে 6 মাস পর কিন্তু, হ্যাঁ, 6 মাস পর। 6 মাস পর কি হলো? আচ্ছা, বিয়ের মূলধন ছিল 4500, এই 4500 টাকা নিয়েও 6 মাস ব্যবসা করলো। প্লাস তারপরে কি হলো? তারপরে বলছে বি তার মূলধনের 1/3 তুলে নিল। 1/3 মানে 3/1, ঠিক আছে। তাহলে 4500 টাকার 3/1 যদি তুলে নেয়, 3/1 মানে 1500 হচ্ছে। তাহলে 4500-র মধ্যে 1500 তুলে নিলে থাকে 3,000। এই 3,000টা কিন্তু বাকি 6 মাস ব্যবসায় খাটবে, ঠিক আছে। আর সি এর ক্ষেত্রে বলছে সি 7,000 টাকা নিয়ে মূলধন নিয়ে তাদের সাথে ব্যবসায় যোগ দেয়। আচ্ছা, কখন? এই 6 মাস পরে ঘটনাই কিন্তু বলছে, হ্যাঁ। বি যখন 1/3 মূলধন তুলে নিল, তখন সি আসছে কিন্তু, মানে 6 মাস পরে। তাহলে সি এর মূলধন 7,000, এই 7,000 টাকাটা কয় মাস খাটবে? বাকি 6 মাস, ঠিক আছে। তাহলে এটা আমি যদি একটু ক্যালকুলেশন করি, আমাদের লাভের অনুপাতটা বের হয়ে যাবে। দেখো, সব জায়গাতে 2টা করে শূন্য আছে, আমি কিন্তু 2টা করে শূন্য বাদ দিয়ে দেবো, হ্যাঁ। 2টা করে শূন্য আমি সব জায়গা থেকেই বাদ দিয়ে দেবো, কারণ যেহেতু সব জায়গায় 2টা করে শূন্য আছে। তাহলে কত হবে এখানে? 4 5 20 মানে 200, প্লাস 8 25 200 S2, 6 45 240 270, প্লাস 3 6 18 180, আর 6 7 42 420। তাহলে এখানে 200 200 400 হয়ে গেল। আর বি এর ক্ষেত্রে কত হবে? 360, না, 200 300 400 450 হয়ে যাবে। আর সি এর 420। একটা করে শূন্য কেটে দিই, আর যাবে কাটা, আর তো যাবে না। এই যে রেশিওটা আসলো 40 45 42, এটা কিন্তু লাভের অনুপাত ওদের, ঠিক আছে। কত টাকা লাভ হয়েছে বছরের শেষে? 5,080। তাহলে আমাদের বের করতে হবে এ কত পাবে। আমরা কিভাবে বের করি? প্রথমে তো এর টাকাটা, প্রথমে তো টোটালটা লিখবো, 5,080 ইন্টু, নিচে লিখতে হয় টোটাল অনুপাতটা, 40 45 আর 42 যোগ করে কত হবে? 120 27, 127 হয়ে যাচ্ছে। আর উপরে এ এর টাকাটা বের করতে বলছে, মানে এ এর অনুপাতটা লিখবো 40। 127 দিয়ে 508কে 3 দিয়ে কাটা যায় ডিরেক্ট, সরি, 4 7 28, 4 দিয়ে কাটা যাবে। আর একটা শূন্য থাকে কিন্তু লাস্টে, হ্যাঁ, 40। 4 4 16, দুটো শূন্য 1600। তাহলে এর কিন্তু লাভ হচ্ছে 1600। অপশন বি আমাদের আনসার, ঠিক আছে। চলে যাই পরের প্রশ্নে। বলছে পি ও কিউ এর গড় মাসিক আয়
5050, আর কিউ আর এর গড় মাসিক আয় 6250, পিও আর এর গড় মাসিক আয় 5200। দেখো আমি যদি যে গড় গুলাকে যোগ করি, হ্যাঁ গড় গুলাকে যোগ করবো কিন্তু টোটাল না। 5050, 5200, কি করলাম 6250 আর 5200, এগুলোকে আমি যদি যোগ করি 0 0 5 15 16, 16500, এটা কিন্তু তিনজনের টোটাল বের হয়ে যাবে ডিরেক্ট। পিকিউআর এর টোটাল টাকা হচ্ছে 16500, এটা কিন্তু তিনজনের টোটাল টাকা। যদি আমাকে বলতো তিনজনের গড় কত, আমি জাস্ট এটাকে 3 দিয়ে ভাগ করতাম, কিন্তু আমাকে গড় বের করতে বলে নাই, বলছে পি এর মাসিক আয় কত, পি এর। আচ্ছা দেখো, পি এর টাকা বের করতে হলে তিনজনের টোটাল টাকার থেকে আমি যদি কিউ আর আর এর টাকাটাকে বাদ দিয়ে দিই, কিউ আর আর এর টোটাল টাকাটাকে আমি যদি বাদ দিই, তাহলে কিন্তু আমি আনসার পেয়ে যাবো, মানে পি এর টাকাটা পেয়ে যাবো। এবার দেখতে হবে আমাকে কিউ আর আর এর টাকা কোনটা। দেখো কিউ আর মাঝখানেরটা, এটা কিন্তু কিউ আর আর এর টাকা, কিন্তু এটা কিন্তু গড়, ঠিক আছে 6250, এটা কিন্তু কিউ আর এর গড়। টোটাল কত হবে, এটাকে ডবল করতে হবে, 2 দিয়ে গুণ। তাহলে 6250 কে 2 দিয়ে গুণ করতে হবে, তো কত পাবো, 6 × 12,500, ঠিক আছে 12,500 কিন্তু আমরা পাবো। তাহলে 16,500 থেকে আমি যদি 12,500 বাদ দিয়ে দিই, কত থাকবে 4,000, এটাই কিন্তু পি এর টাকা। ঠিক, অপশন বি আমাদের আনসার। তো এই জিনিসটা যদি আমি আরেকটু ভালো করে যদি বোঝানোর চেষ্টা করি, পি আর কিউ এদের গড় কিন্তু 5050, তাহলে টোটাল কিন্তু 2 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 11,000, কত বললাম 10,500, 10,100 হয়ে যাবে, ঠিক আছে। আর কিউ আর আর এর এদের কিন্তু 6250, এটা কিন্তু গড়, তাহলে টোটাল কত হয়ে যাবে, 2 দিয়ে গুণ, মানে 12,500। আর পিও আর এর টোটাল কত, 5200কে 2 দিয়ে গুণ করতে লাগবে 5400, 10,400। এগুলোকে আমি যদি যোগ করি, এই সংখ্যাগুলোকে আমি যদি যোগ করি, তাহলে কত পাবো, 0 0, এখানে হয়ে গেল 5 4 9 10 0, 3, এখানে 3, 33,000। ভুল করলাম কোনো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি 33,000 যেটা আসলো না, এটা কিন্তু 6 জনের টোটাল। 6 জনের মধ্যে আছে এরা 2 জন, এরা 2 জন, এরা 6 জন। এই 6 জনের মধ্যে পি আছে 2 বার, কিউ আছে 2 বার, আর আছে 2 বার। তাহলে আমি যদি একবারে টোটাল বের করতে চাই, তাহলে এটাই কিন্তু 2 দিয়ে ভাগ করতে লাগে, কারণ এটা 2 বারের টোটাল। কত হয়ে যাচ্ছে তাহলে, 16,500, 16,500। এর জন্য আমি এই যে গড়গুলাকে ডিরেক্ট যদি যোগ করি, 5050, 6250, 5200, এই দেখো 16,500 কিন্তু আসছে, ঠিক আছে। তার জন্য বললাম যে গড়গুলোকে ডিরেক্ট যোগ করলে তিনজনের টোটালটা চলে আসে 16,500। এটার থেকে আমাকে বাদ দিতে হবে কিউ আর আর এর টাকাটা, কারণ আমাকে পি এর টাকা বের করতে হবে, আর কিউ আর আর এর টাকা মাঝখানেরটা, মানে 12,500। তাহলে এটার থেকে 12,500 বাদ দিলে 4,000 টাকা, এটাই হচ্ছে পি এর টাকা, অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। বলছে এবিসি বলছে 11, আচ্ছা 2টা সমীকরণ দেওয়া আছে, আমাকে এটা বের করতে বলছে। দেখো এখানে আমরা যে কোনো একটাকে 0 ধরি, আমরা যদি সি কে যদি 0 ধরি, তাহলে প্রথম সমীকরণ থেকে কি পাবো, দেখো তাহলে এখানে সি কিন্তু থাকবে না 0 ধরলে, শুধু থাকবে এ প্লাস বি সমান সমান 11। দ্বিতীয় সমীকরণ থেকে এখানে আমি যদি সি এর এখানে 0 বসাই, তাহলে কিন্তু এই পুরো পার্টটি ক্যান্সেল হয়ে যাবে, কারণ 0-র সাথে যাই গুণ করি না কেন 0ই হয়। এখানেও সেম, সি কে 0 বসালে পুরো পার্টটি 0 হয়ে যাবে, তাহলে থাকলো কি শুধু এ বি সমান সমান 20। আর এই পার্টটাতে যেটা আমাকে বের করতে বলছে, এখানে আমি যদি সি এর জায়গাতে 0 বসাই, তাহলে দেখো এই পার্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কেন, কারণ এখানে সি এর জায়গায় 0 বসলে 0-র সাথে যাই গুণ করে না কেন পুরোটাই 0 হয়ে যাবে, আর সি তো 0ই। তার মানে বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত। বাস, এবার এটা ব্যাপারটা সহজ হয়ে গেল। আমরা এ কিউব বি কিউবের সূত্র জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে যদি ভ্যালুটা বসাই, এ প্লাস বি মানে 11, তাহলে 11-র কিউব মাইনাস 3 ইন্টু এ বি,
এবি মানে তো 20, 20 ইন্টু এ প্লাস বি মানে 11, তাহলে 11 কিউব মানে 1331, আর 3×20 60, 6×11 66, 660। এটা আমি যদি বিয়োগ করে দিই, 1, 7, 13, 671 হয়ে গেল আমাদের আনসার, অপশন সি। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করব, যে কোনো একটাকে জিরো ধরবো, সিটাকে জিরো ধরবো। পরের প্রশ্ন বলছে এ 6 দিনে একটা জমির 2/5 অংশ চাষ করে। আচ্ছা দেখো, 2/5 অংশ মানে কি, মানে 5 বিঘার মধ্যে 2 বিঘা জমির কাজ। তাহলে বলো তো, 2 বিঘা জমির কাজ করতে যদি 6 দিন সময় লাগে, তাহলে 1 বিঘা জমির কাজ করতে লাগবে 3 দিন, আর 5 বিঘা জমির কাজ করতে লাগবে 3×5 = 15 দিন। তার মানে এ যদি একাই যদি সম্পূর্ণ কাজটাই করে 5 বিঘা পুরা কাজটা, তাহলে ওর সময় লাগবে 15 দিন, সম্পূর্ণ কাজ করতে 15 দিন। একইভাবে বলছে বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। আচ্ছা, 1/3 অংশ মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 1 ভাগ চাষ করে 10 দিনে, তাহলে 3 ভাগ চাষ করতে সময় লাগবে 30 দিন। তার মানে বি যদি পুরো কাজটা একাই করে, ওর সময় লাগবে 30 দিন। আর এই যে 15 আর 30, এখানে আমাদের কিন্তু মানে সম্পূর্ণ কাজটা কতদিনে করবে সেই সময়টাই লাগে। তারপর আমরা লসাগু করব, 15 আর 30-এর লসাগু 30 হয়, 15 দিয়ে 30-কে ভাগ করলে 2, 30-একে 30। এই 2 আর 1 এগুলো হচ্ছে এ আর বি এর ক্ষমতা। এবার আমাকে বলছে উভয় একসাথে কাজ করবে, একসাথে কাজ করবে, তাহলে ওই জমির 4/5 অংশ কতদিনে করবে। আচ্ছা, সম্পূর্ণ জমিটা যদি হয় 30 বিঘা, এই 30 বিঘা জমির কিন্তু 5 ভাগের 4 ভাগ কাজ করবে, হ্যাঁ, তাহলে 30-এর 4/5 মানে কত হয় একটু দেখি, 5×6 30, 4×6 24 বিঘা। মানে আমাদের এই 24 বিঘা জমির কাজ করতে হবে। কারা করবে, দুইজনে একসাথে করবে কিন্তু এ আর বি। আচ্ছা, দুইজনে একসাথে করলে দুইজনের ক্ষমতাও একসাথে লাগবে, দুজনের একসাথে ক্ষমতা 2 আর 1-এ 3, তাহলে 24-কে 3 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু আনসার পেয়ে যাবো 8 দিন। তার মানে সম্পূর্ণ কাজের 4/8 অংশ যদি দুইজনে মিলে করে, 8 দিন সময় লাগবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে চৌবাচ্চার একটা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। ঠিক আছে, তার মানে এটা একটা চৌবাচ্চা, এখানে একটা ছিদ্র আছে, ধরলাম ছিদ্রটা এ, 8 মিনিট সময় লাগে। একটা নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে। একটা নল আছে, আমি ধরলাম নলটার নাম বি, এই নল দিয়ে কিন্তু প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করছে, মিনিটে 5 লিটার প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ হতে সময় লাগে 24 মিনিট। আচ্ছা দেখো, এ নলটা যখন একাই চলে, হ্যাঁ, এ নলটা, তখন চৌবাচ্চাটা খালি হয় 8 মিনিটে। আচ্ছা, এটা সম্পূর্ণ না, এটা খালি হবে, খালি হতে সময় লাগবে। ঠিক আছে, আর যদি আমি বি নলটাকেও খুলে দিই, তার মানে এক পাশ দিয়ে জল ঢুকবে, এক পাশ দিয়ে বেরোবে, তখন কিন্তু সময় লাগবে 24 মিনিট সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হতে। তার মানে এই 24 মিনিট সময়টা কার, এ আর বি দুজনের কিন্তু, মানে দুটা নল একসাথে চলবে, এই পাশ দিয়ে জল ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে, দুটা নল একসাথে, তখন সময় লাগবে 24 মিনিট। ঠিক আছে, আমরা লসাগু করি, লসাগু 24, 3×8 24, 24-কে 24। তাহলে বলো তো বি নলের ক্ষমতা কত। দেখো, এ নলের ক্ষমতা 3, আর এ আর বি দুইজনের নলের ক্ষমতা 1, তাহলে বিয়োগ করতে লাগবে এই, এটা কিন্তু বি নলের ক্ষমতা। ঠিক আছে, অনেকে তোমরা বলতে পারো যে দাদা 1-এর থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে তো -2 হওয়ার কথা। দেখো, ক্ষমতা কোনোদিনও মাইনাস হয় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম, এ তো খালি করে না, এ যখন খালি করে 1 মিনিটে 3 লিটার জল খালি করে, কিন্তু এ আর বি যখন দুইজনে কাজ করে না, 1 মিনিটে 1 লিটার জল খালি হয়। তার মানে কি, বি নলটা 2 লিটার জল ভর্তি করছে সেই জন্য। তাহলে এই যে বি নলের ক্ষমতা 2, তার মানে কি, বি নলটা কিন্তু ভর্তি করে, হ্যাঁ, বি নলটা কিন্তু ভর্তি করে। তার মানে 1 মিনিটে বি নলটা 2 লিটার জল ভর্তি করতে পারে, 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করতে পারে, এটাকেই বি এর ক্ষমতা বলে। কিন্তু এখানে দেখো বলছে বি নলটা প্রতি মিনিটে 5 লিটার জল ভর্তি করে, 5, তাহলে আমাদের এই 2 এর অ্যাকচুয়াল ভ্যালু 5 লিটার। ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 5/2 লিটার। আর আমাকে বের করতে বলছে চৌবাচ্চায় কত লিটার জল ধরে, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চায় যে 24 লিটার জল ধরে, তাহলে 24-এর ভ্যালু বের করতে বলছে আমাকে, মানে 5/2-এর সাথে 24 গুণ করে দেবো, কত হয়ে যাবে অ্যান্সার, 5×60 লিটার। তাহলে চৌবাচ্চায় 60 লিটার জল ধরে, অপশন বি আমাদের আনসার। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্নে চলে যাই।
বলছে একটা মেল ট্রেন আর একটা প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 9:5। তাহলে একটা মেল ট্রেন আছে আর একটা প্যাসেঞ্জার ট্রেন আছে, এদের স্পিডের অনুপাত 9:5। এটা কিন্তু স্পিড, হ্যাঁ speed। এবার কি বলছে, প্যাসেঞ্জার ট্রেনটা 5 ঘন্টায় 75 কিমি যায়, ঠিক আছে। বলতো 5 ঘন্টায় যদি 75 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কয় কিলোমিটার যাবে? 5 দিয়ে ভাগ করবো, 15 কিলোমিটার। 1 ঘন্টায় 15 কিলোমিটার যদি যায়, এটাকেই তো গতিবেগ বলে না। 1 ঘন্টায় যত কিলোমিটার যায় সেটাকেই তো কোনো একটা জিনিসের গতিবেগ বলে। তার মানে প্যাসেঞ্জার ট্রেনটার গতিবেগ, এটা প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ 15, কিন্তু আমাদের অনুপাত হিসেবে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত? 5। তাহলে 5-এর ভ্যালু যদি 15 হয়, কয় গুণ হয়ে গেল? 3 গুণ। তাহলে 9-এর ভ্যালু কত হবে? 3 দিয়ে গুণ করবো, 27। তার মানে মেল ট্রেনটার স্পিড হচ্ছে 27 কিলোমিটার/ঘন্টা। তার মানে মেল ট্রেনটা 1 ঘন্টাতে 27 কিলোমিটার দূরত্ব যেতে পারে। আমাকে বের করতে বলছে 2 ঘন্টায় কতটা দূরত্ব যাবে মেল ট্রেনটা। তাহলে 1 ঘন্টাতে 27 মানে 2 ঘন্টায় কত যাবে? 52 কিলোমিটার। এটাই তো আনসার, 52 কিলোমিটার দূরত্ব যাবে। অপশন বি আমাদের আনসার। পরের প্রশ্নে চলে আসি। একক স্থানীয় সংখ্যা বের করতে বলছে। দেখো, একক স্থানীয় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, প্রথম কথা, একক স্থানীয় সংখ্যাটা কি জিনিস আমি যদি একটু বলে রাখি। আমি যদি একটা সংখ্যা বলি যে 754, এই শেষেরটাকে বলে একক স্থানীয়। একক, দশক, শতক ছোটবেলায় পড়ছিলাম আমরা। তাহলে একক স্থানীয় মানে লাস্টের ডিজিট, কোনো একটা সংখ্যা লাস্টের ডিজিটটা আমাদেরকে বের করতে বলছে। একক স্থানীয় মানে লাস্ট যে ডিজিট সেটা। তাহলে আমি যদি বলি 23 × 12, এই দুটোকে আমাকে যদি গুণ করতে বলে, যে গুণফল যেটা হবে তার লাস্টের ডিজিটটা কি হবে, তাহলে দেখো আমরা কিন্তু শুধু শেষের গুলো গুণ করবো। 3 আর 2, 3 × 2 = 6। প্রথমে যাই হোক না কেন লাস্টের ডিজিটটা 6ই হবে, ঠিক আছে। এইভাবে এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে যদি ভাঙাই, লাস্টের ডিজিটটা কি হবে? দেখো এটা নিয়ম আছে। প্রথম কথায় সামনের 78 নিয়ে আমার কোনো কাজ নেই, 4 নিয়ে আমার কাজ, ঠিক আছে। আমার কাজ 4 নিয়ে। এই যে পাওয়ার আছে না 126, এই 126কে 4 দিয়ে ভাগ করতে হয়, মনে রাখতে হবে, হ্যাঁ 4 দিয়ে। 3 × 4 = 12, 4 × 4। এই যে ভাগশেষটা থাকলো 2, এই ভাগশেষটা আমাদের কাজ, ঠিক আছে। তাহলে কি করলাম, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলাম, যেটা ভাগশেষ থাকলো সেই ভাগশেষটাকে এখন এই 4-এর পাওয়ারে লিখব, মানে 2। তারপর প্লাস আছে, প্লাস। এটাও সেম, প্রথমের 78 নিয়ে আমাদের কোনো কাজ নাই, লাস্টের ডিজিটটা দরকার 4। পাওয়ার কত লিখবো? 127কে 4 দিয়ে ভাগ করব। দেখো 126কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়েছে, এখানে যদি 7 থাকতো তার মানে এখানে 3 হয়ে যেত পাওয়ার, ঠিক আছে। তাহলে পাওয়ার হয়ে যাবে 3। তাহলে পাওয়ারে কিন্তু ভাগশেষটা লিখবো। আর যদি মিলে যায়, ঠিক আছে, সাপোজ ধরো মিলে গেল, তখন কিন্তু পাওয়ারে 4 লিখতে হবে, হ্যাঁ। যদি মিলে যায় তাহলে পাওয়ারে 0 না, কিন্তু তখন 4 লিখতে হবে পাওয়ারে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে 4-এর স্কোয়ার মানে 16, 4-এর কিউব মানে 64। আমাদের তো লাস্টের ডিজিট গুলো দরকার না, প্রথমের গুলো নিয়ে কোনো কাজ নেই। প্রথমের গুলো নিয়ে কাজ নেই। 6 আর 4, মাঝখানে যোগ আছে, যোগ করে দাও। 6 আর 4 যোগ করলে 10, 10 মানে লাস্টের 0। প্রথমেরটা নিয়ে কোনো কাজ নেই। তার মানে এই যে এক্সপ্রেশনটা ছিল, এটার লাস্টের ডিজিটটা কি হবে? 0। এটা আমাদের আনসার, অপশন ঠিক। পরের প্রশ্ন বলছে, তিনটা সংখ্যার অনুপাত 3, 4, 5 আর এদের লসাগু দেওয়া আছে 2400, বৃহত্তম সংখ্যাটা বের করতে বলছে। আচ্ছা, আমরা প্রথমে গসাগু বের করব। দেখো গসাগু বের করতে হয় কিভাবে, এই যে লসাগুটা আছে না 2400, এটাকে ভাগ করব কত দিয়ে? এই যে অনুপাতের গুণফলটা দিয়ে। অ্যাকচুয়ালি গুণফল বলে না, অনুপাতের লসাগু দিয়ে, মানে অনুপাতগুলো লসাগু দিয়ে ভাগ করতে হয়। তো এখানে দেখো 3, 4, 5 আছে, লসাগু গুণফল একই জিনিস, ঠিক আছে। তাহলে গুণ করি, 3, 4, 12, 5, 12, 60, 60 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের গসাগু বের হয়ে গেল। কত পাবো গসাগু? 40। এটা হচ্ছে গসাগু। আর সংখ্যাগুলোর অনুপাত কত ছিল? 3, 4, 5। আমরা জানি যদি গসাগু দেওয়া থাকে আর যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলো বের হয় কিভাবে? প্রথম সংখ্যাটা বের হবে 3 দিয়ে 40কে গুণ করবো, 120। পরের সংখ্যাটা বের হবে 4 দিয়ে 40কে গুণ, 4, 4 আর 16, 160। পরের সংখ্যাটা 5 দিয়ে 40কে গুণ, 4, 5 200। তাহলে আমাকে বলছে বৃহত্তম সংখ্যা মানে 200 আমাদের আনসার, অপশন সি, ঠিক আছে। এটা মুখে হয়ে যায়, একটু বোঝানোর জন্য লিখতে হয়। 10 নম্বর প্রশ্ন বলছে, 40 কিমি/ঘন্টা এবং 22 কিমি/ঘন্টা বেগে একই দিকে গতিশীল
একই দিকে যাচ্ছে দুটো ট্রেন, ঠিক আছে, পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য 125 হলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত? দেখো আমাকে দৈর্ঘ্য বের করতে হবে। হ্যাঁ, দৈর্ঘ্য মানে কিন্তু ডিস্টেন্স। বলো তো ডিস্টেন্সের সূত্র কি? আমরা জানি স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে দুটা ট্রেন যখন একই দিকে যাচ্ছে, একই দিকে যখন যাবে, তখন কিন্তু ট্রেন দুটার গতিবেগ গুলাকে বিয়োগ করতে হবে, যেটাকে আপেক্ষিক গতিবেগ বলে। তাহলে একটার স্পিড 40, একটার স্পিড 22, বিয়োগ করবো, বিয়োগ করলে হয় 18। কিন্তু এটা তো কিলোমিটার পার ঘন্টা, কারণ এগুলো কিলোমিটার পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে আনবো কিভাবে? 5/18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসে। ছোট এককে আনলাম, ইন্টু টাইম, টাইমটাকেও ছোট এককে নিব। আচ্ছা, কত সেকেন্ড সময় লাগলো? বলছে 1 মিনিট সময় লাগছে। হ্যাঁ, কিন্তু আমাদের লাগবে সেকেন্ড, ছোট একক। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে দেখি, 5×6 = 30, 300 মিটার। এটা কিন্তু মিটার চলে আসলো। কেন? কারণ আমরা স্পিডটাকেও নিয়েছি ছোট এককে, মিটার পার সেকেন্ড, টাইমটাকেও নিয়েছি সেকেন্ড, তার জন্য ডিস্টেন্সটা চলে আসলো মিটারে, 300 মিটার। এইবার দেখো, দুটা ট্রেন পরস্পরকে অতিক্রম করলো 1 মিনিটে, ঠিক আছে, তাহলে কতটা দূরত্ব গেল? এই যে ডিস্টেন্স যেটা আমরা বের করলাম না, দূরত্ব, এই ডিস্টেন্স মানে কিন্তু এখানে দুটা ট্রেনেরই দৈর্ঘ্যগুলো যোগ আছে। মানে যে 300 মিটার যে আছে, এখানে কিন্তু দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ অবস্থায়, ঠিক আছে। তাহলে একটা ট্রেনের দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 125, তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তাহলে এটার থেকে 125 বাদ দিয়ে দিই, যেটা বাকি থাকলো 175, এটাই তো আরেকটা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য 175 মিটার। অপশন বি আমাদের আছে। পরের প্রশ্ন বলছে, স্রোতের প্রতিকূলে প্রতিকূলে একটা নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি কিন্তু প্রতিকূলে বেগটা বের করতে পারবো। হ্যাঁ, আমরা জানি বেগ মানে উপরে লিখতে হয় ডিস্টেন্স, নিচে লিখতে হয় টাইম। তাহলে ডিস্টেন্স 1 কিলোমিটার, উপরে 1 লিখলাম, আর টাইম 30 মিনিট, নিচে 30 লিখলাম। কিন্তু এটা তো মিনিট, মিনিটটাকে ঘন্টায় আনলে নিচে একটা 60 দিয়ে ভাগ করতে লাগে, এর নিচের 60টা চলে যায় উপরে। তার মানে প্রতিকূলের গতিবেগ হয়ে গেল 2 কিলোমিটার/ঘন্টা। এবার বলছে স্থির জলে নৌকার বেগ 10, নৌকার বেগ 10, আমাকে বের করতে হবে স্রোতের বেগ কত। দেখো খুবই সোজা, আমরা জানি নৌকার স্রোত যদি বিয়োগ করি, নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করলে কিন্তু প্রতিকূলটা পাওয়া যায়। তাহলে বলতো 10-এর থেকে কত বিয়োগ করব যাতে 2 পাওয়া যায়? অবশ্যই 8 বিয়োগ করবো। তাহলে স্রোতের বেগ হয়ে গেল 8 কিলোমিটার/ঘন্টা। অপশন বি। পরের প্রশ্ন বলছে, প্রশ্নটা একটু ভুল আছে এখানে। হ্যাঁ, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে। দেখি তো, প্রথম যে পার্টটা আছে না, এই প্রথম পার্টটা 1/√5 প্লাস √3। দেখো নিয়ম দেখো। হ্যাঁ, এটার অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। অনুবন্ধী করণী মানে এখানে প্লাস আছে, জাস্ট শুধু মাইনাস হবে, মানে √5 মাইনাস √3, প্লাসের বদলে মাইনাস। নিচে গুণ করলাম, উপরেও গুণ করতে লাগবে, √5 মাইনাস √3। একইভাবে আচ্ছা, এই পার্টটাকে যদি আমি সলভ করি, দেখো উপরে কিন্তু √5 মাইনাস √3 থাকবে, ঠিক আছে। আর নিচে দেখো এটা একটা সূত্র হয়ে গেল, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কি বলে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি a প্লাস বি আর a মাইনাস বি যদি গুণ করা যায়, তাহলে কি পাবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে a মানে √5, a মানে √5, তাহলে √5 এর যদি স্কোয়ার করি শুধু 5 হয়ে যাবে, 5 বিয়োগ মাইনাস বি স্কোয়ার, বি মানে √3, তার স্কোয়ার করলে শুধু 3 হবে। তার মানে নিচে কত আসলো? নিচে কিন্তু শুধু আমরা পেলাম 2, ক্যালকুলেশন করলে 2, ঠিক আছে, 2। এবার পরের পার্টটা দেখো, প্লাস সেম 2 দেখো আমরা যদি অনুবন্ধীকরণে দিয়ে সেম ভাবে আমরা যদি উপর নিচে গুণ করি না, উপরে তো 3 মাইনাস √5 হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে কি হয়ে যাবে? a স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, মাইনাস √5 এর স্কোয়ার 5, 9 থেকে 5 বাদ গেলে 4 হয়ে যাবে কিন্তু নিচে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 4 কাটলাম, 2 হয়ে গেল। পরের পার্টটা দেখি, মাইনাস সেম ভাবে আমি যদি করি, উপরে এই √3 প্লাস 3 প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর নিচে যদি গুণ করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে 3 এর স্কোয়ার 9 বিয়োগ √3 এর স্কোয়ার 3,
মানে 9 থেকে 3 বিয়োগ করে 6 হয়ে যাবে নিচের পার্টটা, কাটাকাটি করলে 2। ঠিক আছে, তা প্রথমটা আমি কিন্তু প্রথম পার্টটা বুঝিয়ে দিলাম, আর পরের দুইটা পার্ট আমি কিন্তু ডিরেক্ট করলাম। হ্যাঁ, এইবার দেখো নিচে তো সবগুলোরই 2 আছে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, মানে আমার হাফ একটা কমন চলে গেল। তাহলে প্রথমে কি পড়ে থাকলো, √5 মাইনাস √3, প্লাস এখান থেকে কি পড়ে থাকলো 3 মাইনাস √5, মাইনাস এখান থেকে কি পড়ে থাকলো 3, আর এই মাইনাসটা কিন্তু এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার দেখো তো কাটাকাটি যায় নাকি, √5 এর সাথে √5 কিন্তু কেটে গেল, -3 + 3 কেটে গেল, আর -√3 + √3 কেটে গেল, সবই কেটে গেল, মানে 0 আনসার চলে আসলো, কারণ 0-এর সাথে হাফ গুণ করলে 0ই হবে। তাহলে 0 আমাদের আনসার, অপশন বি। আশা করি ব্যাপারটা ভালোভাবে বোঝাতে পারলাম। পরের প্রশ্নে চলে যাই। বলছে একজন ছাত্রকে একটি ধনাত্মক সংখ্যার 7/8 ভাগ বের করতে বলা হলো, কিন্তু সে ভুল করে 7/18 ভাগ বের করলো। যদি তার সঠিক উত্তরের থেকে 770 কম হয়, প্রদত্ত সংখ্যাটা কত? ঠিক আছে, দেখো আমাকে কোনো একটা সংখ্যার 7/8 ভাগ বের করতে বলছে, ঠিক আছে, কিন্তু এটা বের করতে বলছে, কিন্তু আমি ভুল করে কত বের করছি, 7/18। সেই সংখ্যাটাকে আমি ধরবো। হ্যাঁ, এই 8 আর 18 যে এলসিএম করলে 72 হবে। আমি ধরলাম সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 72। তাহলে আমাকে আমাকে বের করতে হবে 72-এর 7/8 ভাগ, তার মানে 63। 63 আমার আনসার হওয়ার কথা ছিল, কিন্তু আমি বের করলাম কত, 72-এর 7/18, মানে 4×7 = 28। ঠিক, তাহলে আমার যে অ্যান্সারটা, আমার যে মানে ভুল উত্তরটা, এটা সঠিক উত্তরের থেকে কত কম, 63 থেকে 28 যদি বিয়োগ করি, দেখা যাচ্ছে 35 কম। ঠিক আছে, কিন্তু দেখো এরা বলছে যে আমার উত্তরটা সঠিক উত্তরের থেকে 770 কম, আমরা দেখলাম 35 কম, তাহলে আমাদের এই 35-এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 770। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, 35 দুগুণে 70, 35 দুগুণে 70, একের ভ্যালু হয়ে গেলো আমাদের 22। আর আমাকে সেই সংখ্যাটা বের করতে বলছে, সংখ্যাটা তো আমরা 72 ধরছি, তাহলে 72-এর ভ্যালু কত হবে, 22 দিয়ে 72 গুণ করে দিলাম, 2 দুগুণা লাস্টে 4, লাস্টে 4 আছে একটা অপশনে, অপশন বি আমাদের আনসার, 1584। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে আয়তাকার একটা জমির দৈর্ঘ্যটা 15% বৃদ্ধি পাবে, প্রস্থ 12.5% হ্রাস পাবে। আচ্ছা, ক্ষেত্রফল কি? আচ্ছা, আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ক্ষেত্রফল পাই। ঠিক আছে, দেখো দৈর্ঘ্যটা 15% বৃদ্ধি, 15% মানে পার্সেন্টেজ মানে নিচে 100, আমি যদি কাটাকাটি করি 3×5 = 15, মানে 3/20। তার মানে দৈর্ঘ্য প্রথমে 20 ছিল, তারপরে 3 বেড়ে গেল, মানে কত হলো, 23 হয়ে গেল। আর প্রস্থ বলছে 12.1/2% হ্রাস পেল। দেখো 12.1/2 মানে কিন্তু 1/8 হয়, এইভাবে আমরা বের করবো। হ্যাঁ, 1/8 হয়, তার মানে প্রস্থ প্রথমে 8 ছিল, 1 কিন্তু হ্রাস পেল, 1 কমে গেল, মানে কত হলো, 7 হলো। তাহলে এগুলোকে আমরা যদি গুণ করি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে ক্ষেত্রফল কত, 160, আর তারপরে 23 আর 7 গুণ করলে 3×7 = 21, 161। তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল 160, তারপর ক্ষেত্রফল হয়ে গেল 161। তাহলে বলো তো ক্ষেত্রফলটা বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। কত বাড়লো, 1। কতর উপর 1 বাড়লো, দেখো নিচে সবসময় কিন্তু প্রথমেরটা নিতে হয়। হ্যাঁ, প্রথমে যেই ক্ষেত্রফলটা ছিল 160, 160-এর উপর 1 বাড়লো, কিন্তু আমাকে পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বের হয়ে যাবে, মানে 160-এ 1 বাড়লো, 100-তে কত বাড়বে, 0 0 কেটে গেল, 16 দিয়ে যদি কাটি একটু, 4 দিয়ে, 4×4 = 16, সরি 4 দিয়ে তো যাবে না, 2 দিয়ে, 8 2 16, 5, মানে 5/8। এটাকে আমি যদি ভাগ করি, এত পার্সেন্ট আনসার আর কি, এটাকে একটু দশমিক আনতে লাগবে। হ্যাঁ, দশমিক নিলে 0, কত হয়, 6 × 8 = 48, 20, 8 2 16, 40, 5 8 40, মানে 0.625 এত পার্সেন্ট। আচ্ছা, বৃদ্ধি কিন্তু, হ্যাঁ ক্ষেত্রফলটা বাড়ছে কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখো এখানে দেখো হ্রাসও আছে বৃদ্ধিও আছে, তাহলে আমাদের আনসার কিন্তু হ্রাস হলো না, আমাদের আনসার অপশন সি, 0.062% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে এক ব্যক্তি একটা টিভি 13% ক্ষতিতে বিক্রয় করলো। ঠিক আছে,
যদি যদি 6300 টাকা বেশি দামে বেচতো, তাহলে তার 17% লাভ হতো। দেখো এইরকম টাইপের অঙ্ক আমরা কিভাবে করব। একবার বলছে 13% ক্ষতি, একবার বলছে 17% লাভ। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা না, সেই ডিফারেন্সটা হয়ে যাবে, যোগ করতে লাগবে 13 আর 17, 30%-এর ডিফারেন্স। ঠিক আছে, আর এই 30%-এর ভ্যালুই হচ্ছে 6300। তাহলে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হয়ে গেল 210। আমাকে বের করতে হবে টিভিটা যদি 20% লাভে বেচতাম, তাহলে বিক্রয় মূল্য কত। দেখো 20% লাভ মানে 120%, 120 ভ্যালু বের করতে লাগবে। ঠিক আছে, তাহলে জাস্ট 210-এর সাথে 120 গুণ করে দিলে হয়ে গেল। 210 120 কত হয়? 2 শূন্য 2 শূন্য 2 অক্ষে 2, লাস্টে 200 কোনটার আছে? 200, এই যে 25,200 আমাদের আনসার। গুণ করলে 25,200 পেয়ে যাবে। ঠিক, তো অনেকেই মনে হয় ব্যাপারটা বোঝে নাই, আমি যদি আরেকটু ভালোভাবে বলি। দেখো 13% ক্ষতি, তার মানে আমি বলতে পারি যে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম আর বেচলাম কত টাকা দিয়ে? 13% ক্ষতি মানে 87, এত টাকা দিয়ে বেচলাম। এটা কেনা, এটা বেচা। এইবার আমাকে 17% লাভ করতে হবে। 17% লাভ মানে 100 টাকা দিয়ে কিনে 117 টাকা দিয়ে বেচলাম। তাহলে আগের থেকে কত বেশি দামে আমাকে বেচতে হবে 17% লাভ করতে গেলে? এই দুইটার ডিফারেন্স দেখো 30। কিন্তু ওরা বলছে আগের থেকে 6300 টাকা বেশি দামে বেচতে হবে। তাহলে এই 30-এর ভ্যালু 6300। তাহলে একের ভ্যালু কত হবে? আমরা দেখলাম একের ভ্যালু হচ্ছে 210। আর একের ভ্যালু যদি হয় 210, তাহলে 100-র ভ্যালু কত হবে? 100-র ভ্যালু হয়ে যাবে ইন্টু 100 মানে 21,000। এটা কিন্তু আসলে আমাদের ক্রয় মূল্য, মানে টিভিটা আমি 21,000 টাকা দিয়ে কিনছি। এবার বলছে ওই টিভিটা 20% লাভে বেচতে হবে। তাহলে কত টাকায় বেচবো? তাহলে এই টাকার 120% হয়ে যাবে, 120%-এ বেচতে লাগবে। মানে 200 কাটা, ওই 200 দেবে 120 গুণ, তাহলে 25,200 হয়ে যাবে। তো এটা একটু বড় প্রসেস, এটা হচ্ছে ডিরেক্ট। ঠিক আছে, আগে বেসিকটা অবশ্য বুঝতে লাগবে, তারপরে ডিরেক্ট। বেসিক না বুঝলে ডিরেক্টটা একটু অসুবিধা হয়ে যাবে। চলো পরের প্রশ্নে চলে যাই। বলছে 6,200 টাকা সরল সুদের হারে 4 বছরে এত টাকা হয় যদি সুদের হার 3% বৃদ্ধি পায়। আচ্ছা দেখো, আমার কাছে 6,200 টাকা ছিল, ঠিক আছে। আমার কিন্তু 4 বছরে অলরেডি 9,176 টাকা ওটা হয়ে গেছে। 9,176 কিন্তু অলরেডি 4 বছরে আমি এটা কিন্তু পেয়েছি, সুদ আসল সহকারে। এবার বলছে সুদের হারটা যদি 3% বাড়ে, ঠিক আছে, তার মানে আমি প্রত্যেক বছর 3% করে বেশি পয়সা পেতাম। কয় বছর? 4 বছর। তাহলে 1 বছরে 3% মানে 4 বছরে কয় পার্সেন্ট? টোটাল 12%। তাহলে আমি কিন্তু এর থেকে আরো 12% বেশি পেতাম। কোন টাকার 12%? যেইটা রাখছিলাম 6,200 টাকার। তাহলে 6,200 আমি 12% বের করি, এই টাকাটা আমি কিন্তু বেশি পেতাম আরো। হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে? 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24-এর 4, হাতে 2, 6 72, 72, মানে আমি 744 টাকা আরো বেশি পেতাম। তাহলে এই এই যে 9,176 তো অলরেডি আমি পেয়েছি, এর সাথে যোগ করে দিব যেটা বেশি পেতাম 744, তাহলে এটাই আমার আনসার হয়ে যাবে। 6-4-এ 10, 7-4-এ 11, 12, 8-8, 9, 9, 9,920, এটা আমাদের আনসার, অপশন সি। পরের প্রশ্ন বলছে কোনো আসলের উপর বার্ষিক 5% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 63 টাকা হলে আসল কত? দেখো যখনই সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ পার্থক্য বলবে আর 2 বছর বলবে, এটার তো প্রথম কথা ডিরেক্ট একটা সূত্র আছে, যে ডিফারেন্স সমান সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। এখানে আমি যদি ভ্যালুগুলো পুট করি, ডিফারেন্স বলছে 63 টাকা, আসলটা বের করতে লাগবে, আর আর মানে দেওয়া আছে 5%, স্কোয়ার মানে 2 বার লিখলাম, আর নিচে 100-র স্কোয়ারকে 2 বার লিখলাম। ঠিক আছে, তো 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, তার মানে পি মানে কত হয়ে যাবে? এই 4-এর সাথে 63 গুণ করব, 3-4-12, 4-6-24, 25, আর 2টা 0, 25,200 হয়ে যাবে আমাদের আনসার, অপশন সি। ঠিক, কিন্তু আমি অ্যাকচুয়ালি এই অঙ্কটাকে যেভাবে করাই, আমরা জানি 5% মানে 1/20, 2 বছর বললে 20-কে স্কোয়ার করবো, 2 বার গুণ 400, এইটাকে ধরবো আসল। প্রথম বছরের ইন্টারেস্ট 400-র সাথে 1/20 গুণ করব, 20 হয়ে যাবে। দ্বিতীয় বছরের ইন্টারেস্টও 20,
আর দ্বিতীয় বছরে এই 20 টাকার জন্য একটা ইন্টারেস্ট পাবো 1 টাকা। কিভাবে? 20-র সাথে 1/20 গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে আমাদের হিসেবে এই প্রথম লাইনটা হচ্ছে আসলের লাইন, আর টোটালটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরি, প্রথম লাইনটা আসল না, প্রথম লাইনটা হচ্ছে সরল সুদের লাইন। 40 টাকা সরল সুদ, আর টোটালটা 41 টাকা চক্রবৃদ্ধি সুদ, আর এই একটা হচ্ছে পার্থক্য। এখানে পার্থক্য বলছে 63, তাহলে আমাদের একের ভ্যালু 63। আমাকে বের করতে বলছে আসল কত, আসল তো 400, তাহলে 400-র ভ্যালু কত, ইন্টু দিয়ে 400 করে দিই, 25,200 চলে আসবে আমাদের আনসার। ঠিক আছে, দুভাবে করলেই হলো। পরের প্রশ্ন বলছে, 3টা পাত্রে চিনি আর লবণের অনুপাত আছে 5:6, 7:8, 3:4। ওই 3টা পাত্র থেকে এত অনুপাতে মেশানো হলে নতুন মিশ্রণে চিনি ও লবণের অনুপাত কত? অনেক বড় হয়ে যাবে প্রশ্নটা। দেখি, দেখো, প্রথম পাত্রে অনুপাত আছে 5:6, দ্বিতীয় পাত্রে 7:8, তৃতীয় পাত্রে 3:4। এই 3টা পাত্র থেকে প্রথম পাত্র থেকে আমাকে নিতে হবে 5 কেজি বা 5 লিটার, দ্বিতীয় পাত্র থেকে 6 লিটার, তৃতীয় পাত্র থেকে 7 লিটার। ঠিক আছে, তাহলে দেখো তো এই 5 লিটারের মধ্যে চিনি কতটা বের করি। দেখো, এখানে টোটাল হচ্ছে 11, 11-র মধ্যে 5 ভাগ হচ্ছে চিনি, তাহলে এই 5-এর মধ্যে কয় ভাগ চিনি হবে, ইন্টু 5 করে দেবো। এবার একইভাবে এইখান থেকে চিনিটা বের করি দ্বিতীয় থেকে, টোটাল 15। আচ্ছা, চিনিগুলো যোগ করতে করতে যাবো। হ্যাঁ, 15-র মধ্যে 7 ভাগ হচ্ছে চিনি, তাহলে 6-এর মধ্যে কত হবে, ইন্টু করে দিব 6, প্লাস একইভাবে এখান থেকে চিনি বের করি, টোটাল 7, 7-এর মধ্যে 3 ভাগ চিনি, তাহলে ইন্টু টোটাল করে দেবো 7। এটা হয়ে গেলো চিনি। আর লবণটা সেম ভাবে, ঠিক আছে, পরে কাটটা নেব। দেখো, এখানে প্রথমে 11-র মধ্যে 6 হচ্ছে লবণ, তাহলে 5-এর মধ্যে কত, ইন্টু 5, প্লাস এখান থেকে 15-র মধ্যে 8 হচ্ছে লবণ, ইন্টু 6-এর মধ্যে কত, আর শেষেরটা থেকে 7-এর মধ্যে 4 হচ্ছে লবণ, তাহলে 7-এর মধ্যে কত। শুধু 7 সাথেই কেটে যাচ্ছে। হ্যাঁ, এখানে 6 আর 15 একটু কেটে যাবে, 3 দিয়ে, 3 × 6, 3×5 = 15। এখানে 7 7 কেটে যাবে, এখানে 6 আর 15 কাটলে 3 × 6, 3×5 = 15। তাহলে দেখো কি পেলাম, প্রথমে এই দুটো গুণ হয়ে যাবে, এখানে এই দুটো গুণ হয়ে যাবে, মানে 5×5 = 25/11, প্লাস এখানে 7×2 = 14/5, প্লাস 3 ইস টু 30/11, প্লাস 8×2 = 16/5, প্লাস 4। এটাকে একটু সলভ করি এখন। নিচে তো লসাগু করতে হবে, 5 11 55 লসাগু হয়ে যাবে। 11 দিয়ে 55-কে ভাগ করলে 5, 5 দিয়ে উপরে 25-কে গুণ, 5×25 = 125, প্লাস এই 5 দিয়ে 55 ভাগ করলে 11, 11 দিয়ে 14-কে গুণ করলে 153। ঠিক আছে, গুণ করলে 153 হয় মনে হয়, 154, প্লাস 3 দিয়ে 55-কে ডিরেক্ট গুণ করতে লাগবে, 165। এইদিকেও সেম, লসাগু করলে নিচে হয়ে যাবে 55, 11 দিয়ে 55-কে ভাগ করলে 5, 5 দিয়ে 30-কে গুণ করলে 150, 5 দিয়ে 55 ভাগ করলে 11, 11 দিয়ে এটা কত, 16, 16 এটা, 11-কে 16 দিয়ে গুণ করলে 176, আর প্লাস এখানে 4 দিয়ে ডিরেক্ট 55-কে গুণ, 4 5 20, 220। নিচের 55 55-তে কেটে যাবে। এবার যদি আমরা উপরের পার্টটাকে যোগ করি, এই পার্টটাকে যদি আমরা যোগ করি, কত পাবো দেখি, 5 4 9, 14 4 হাতে 1, দেখা যায় বোর্ডে, এই সাইডে লিখতে হবে। হ্যাঁ, যোগ করে এইদিকে লিখি। ঠিক আছে, প্রথম পার্টটা যোগ করলে হবে 4, 6 5 11, 14 4 হাতে 1, 444 এই পার্টটাকে যোগ করি, 6 লাস্টে, 2 7 2 9, 4 2 3 4 5, 546। আচ্ছা, প্রথমে তো কত দিয়ে কাটা যায়, 3 দিয়ে তো যায় না, 2 দিয়ে কাটি। ভুল করলাম না তো, 100 200 300 300 444 ঠিকই তো আছে। এখানে 200 300 400 500 26 আর 20 40 ঠিকই তো আছে। 2 দিয়ে কাটলে, আচ্ছা 2 দিয়ে কাটলে হয় 2 2 2,
টু 2 7 3, তারপরে 3 দিয়ে কাটা যায় মানে দেখি তো, 3 7 21, 3 4 12, এখানে 3 নং 27, 3 9 3, 74:91, এটা আমাদের অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ ছিল, হ্যাঁ, যেভাবেই তোমরা করো আরেকটা প্রসেস আছে ওইভাবে করা যায়, সেম ক্যালকুলেশন করতে লাগে, ক্যালকুলেটিভ। তাহলে অপশন সি আমাদের আনসার, 7491। এরকম ক্যালকুলেশন পরীক্ষায় আসলে কিন্তু খবর খারাপ আছে। দেখি তারপরে বলছে 18 সেমি দৈর্ঘ্য ও 14 সেমি প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ভিতর অঙ্কিত বৃহত্তম বৃত্ত। মানে ব্যাপারটা কেমন, এরকম একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 18, প্রস্থ দেওয়া আছে 14, এর ভিতর একটা সব থেকে বড় আমাকে বৃত্ত আঁকতে হবে। দেখো বৃত্তটা কিন্তু এরকম হবে, সব থেকে বড়, এদিকে সাইডে কিন্তু টাচ হবে না, শুধু উপরে আর নিচে টাচ হবে, ঠিক আছে। তাহলে একটা একটা জিনিস দেখো তো, এই বৃত্তের আমি যদি একটা ব্যাস আঁকি, ব্যাস, বৃত্তের ব্যাসটা 14 হবে না? কারণ এইখান থেকে এটা যদি 14 হয় পুরোটাই 14, তাহলে এখান থেকে এটাও তো 14ই হবে না পুরোটাই, তাহলে 14। আর পুরোটা যদি 14 হয় তাহলে অর্ধেকটা কত হবে, এখান থেকে এটা 7 হয়ে যাবে অর্ধেকটা, ওটাকেই তো আমরা ব্যাসার্ধ বলি না, তাহলে ব্যাসার্ধ পেলাম 7। এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে অর্ধেক 7 পেয়ে গেলাম, 14-র অর্ধেক, ঠিক আছে, উপরে 7 নিচে 7, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 7, মানে আর মানে 7, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখি, রেডিয়াস। এবার ওই বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। পাই মানে আমরা জানি 22/7, আর আর স্কোয়ার মানে, আর মানে তো 7, স্কোয়ার মানে 2 বার লিখবো 7কে, একবার কেটে গেল, গুণ করলে 154। এটা হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল, অপশন বি। আজকের লাস্ট প্রশ্ন কি বলছে, একটা সুষম বহুভুজের প্রতিটা বহিঃকোণ 135, বহুভুজটার বাহু সংখ্যা কত? আচ্ছা এটা বহিঃকোণ হবে না, এটা অন্তঃকোণ হবে, একটু ভুল লেখা আছে, এটা অন্তঃকোণ হবে, ঠিক আছে। সুষম বহুভুজের প্রতিটা অন্তঃকোণ 135 ডিগ্রি, ঠিক। বহুভুজটার বাহু সংখ্যা কত? দেখো এইখানে আমাদের বাহু সংখ্যা বের করার একটা নিয়ম জানতে হবে। বহুভুজের বাহু সংখ্যা মানে উপরে 360 লিখতে হয় আর নিচে লিখতে হয় বহিঃকোণ। এবার আমাদের আরেকটা জিনিস জানতে লাগবে, দেখো বহুভুজ কি জিনিস, মানে যার অনেকগুলা বাহু, যেমন এটা একটা বহুভুজ। আর সুষম বহুভুজ মানে যার সবগুলা বাহুই সমান। যেহেতু সবগুলা বাহু সমান, তার মানে এই ভিতরের যে কোণগুলো আছে এগুলোকে অন্তঃকোণ বলে। এই কোণগুলো প্রত্যেকটাই কিন্তু সমান, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা দেখি, আচ্ছা যেমন এই বিন্দুতে এটা অন্তঃকোণ, ঠিক আছে, এই বিন্দুতে এটা অন্তঃকোণ, তাহলে বহিঃকোণ কোনটা? এই দাগটাকে আমি যদি একটু বাড়াই দিই, এই যে বাইরের যে কোণটা তৈরি হলো এটাকে বলে বহিঃকোণ। তাহলে একটা জিনিস বলো তো, এইরকম ব্যাপারটা হয়ে গেল, এটা অন্তঃকোণ এটা বহিঃকোণ, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ আমি যদি যোগ করি কত ডিগ্রি হবে টোটাল? 180 ডিগ্রি হবে না? কারণ একটা সরল রেখার উপর দুইটা কোণ, এদের যোগ করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। আচ্ছা আমাদের দেওয়া আছে অন্তঃকোণ 135, তাহলে বহিঃকোণ বের করব কিভাবে? অন্তঃকোণ দেওয়া আছে 135, তাহলে বহিঃকোণ বের করতে হলে আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল 180, তাহলে 180 থেকে আমি 135 বাদ দিয়ে দিব, কত হয়? 45 ডিগ্রি। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের বহিঃকোণ, ঠিক আছে। এবার আমি সূত্র ব্যবহার করি, উপরে তো 360 আর নিচে বহিঃকোণ কত? 45। তাহলে আমি যদি কাটাকাটি করি 4 8 হয়ে যাবে, তাহলে বাহু হচ্ছে 8টা, যেই বহুভুজটার কথা বলছে সেই বহুভুজটার বাহু 8, এটা আমাদের আনসার। তো প্রশ্ন শেষ হয়ে গেল আজকে এই অবধি, আবার দেখা হবে কালকে।